নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু তীর্থস ব্লগস ওয়ান্স অ্যাগেন অ্যান্ড আফটার এ লং টাইম। বন্ধুরা, বেশ কিছুদিন ধরে একটুখানি কাজের চাপ ছিল, সে কারণে কোনো ভিডিও দিতে পারিনি। কিন্তু আজকে যে ভিডিওটা আনছি সেটা বিষয় হলো গিয়ে বর্তমানে গোটা বিশ্ব, গোটা নয় হলেও অর্ধেকেরও বেশি বিশ্ব যেটা নিয়ে চিন্তিত, সেটা হলো গিয়ে আর একটা বিশ্বযুদ্ধ কি আসন্ন, এবং ভারত কি তাতে জড়িয়ে পড়বে। বন্ধুরা, সেসব তো যত দিন এগোবে তত বুঝতে পারবো আমরা। কিন্তু আমি রিসেন্টলি এই মিডিল ইস্টের যে কনফ্লিক্ট, যেটা আস্তে আস্তে এবার একটা তিনটে দেশ থেকে ছেড়ে আরও দেশকে জড়িয়ে ফেলছে নিজেদের মধ্যে, সেই কনফ্লিক্টের কটা কি পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো। সেই কি পয়েন্টের প্রথম দিন থেকে যাই। আমরা দেখলাম যে প্রথম দিনে ইসরায়েল এয়ার স্ট্রাইক চালালো, এবং এই এয়ার স্ট্রাইক চালিয়ে রাতের বেলায় ডোনাল্ড ট্রাম্প টুইটে জানালেন যে খামেনি ইজ ডেড। খামেনি একটা যে ইরানের সুপ্রিম লিডার, যার সিকিউরিটিতে তো নিশ্চয়ই ইরান কোনো রাখেনি, ত্রুটি রাখেনি, তাকে প্রথম দিনেই ইসরায়েল এত সহজে এয়ার স্ট্রাইক চালিয়ে মেরে ফেললো কি করে? যার লোকেশন এত নিখুঁতভাবে পাওয়া সম্ভব কি করে? এবং সেই কাজটা চালিয়েছে কে? কে করেছে? ঘর শত্রু বিভীষণ না হলে কিন্তু এই ধরনের জিনিস হয় না। যেটা খবর আসছে সেটা বলি। ইরান বেশ কিছু বছর ধরে নিজেদের যে দেশে একটা এলিট ইউনিট বানিয়েছিল। সেই এলিট ইউনিটের উদ্দেশ্য ছিল ইরানের মধ্যে যত মোসাদ এজেন্টস আছে, মোসাদ যারা জানো না তাদেরকে বলে রাখি, ইসরায়েলের যে ইন্টেলিজেন্স এজেন্সি তার নাম হলো মোসাদ, এবং ইসরায়েল ঘন ঘন মোসাদ এজেন্টসদের ইরানের ভেতরে ঢোকায়, যাতে ইরানের ভেতরকার সমস্ত রকমের নিউজ তাদের কাছে আসতে থাকে। ইরান কি নিউক্লিয়ার ওয়েপন বানাচ্ছে, কি মিসাইল বানাচ্ছে, এবং তারা তাদের প্রতিহত করবার জন্য ইসরায়েল সব সময় রেডি থাকে অগ্রিমভাবেই। তাই এই মোসাদ এজেন্টসদেরকে খুঁজে নিউট্রালাইজ করবে সেই ইরানের একটা ডিফেন্সের টিম, এলিট টিম যাকে বলে। এবং এর জন্য চুজ করা হলো ডিফেন্সের চরম লেভেলে থাকা অফিসার্সদের, এবং তারা কাজ করছে 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 করছে। শেষ মুহূর্তে আসা খবর অনুযায়ী খামেনির মৃত্যুর জন্য দায়ী কিন্তু এই মোসাদ এজেন্টসদের, যে এলিমিনেট করবার জন্যে যে টিমটা বানানো হয়েছিল তার চিফ, অর্থাৎ তিনি নিজে গিয়ে হলেন একজন মোসাদ এজেন্টস। কতটা কতটা হাইলি ট্রেন্ড একজন এজেন্ট হলে, এবং কত দিন ধরে ইরানের ভেতরে ঢুকে তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে, তার মানে তুমি চিন্তা করতে পারছো যে নিজে গিয়ে খামেনির হয়তো সুরক্ষার দায়িত্বে ছিল সে, সে নিজে থেকে তার পাশে ছিল, শেষ সময় তাকে বাংকারে ঢুকিয়েছে, এবং পরে গিয়ে ইসরায়েলকে খবরও দিয়ে দিয়েছে, ইসরায়েলি সেনাকে, যে হ্যাঁ, আমরা এবার খামেনি চলে গেছে নিজের জায়গায়, এখানে আপনারা আক্রমণটা চালান। তো এটা হলো আমার পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 কি? পয়েন্ট নাম্বার 2 হলো গিয়ে এই খামেনির মৃত্যুর পরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং অনেক আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞই ভেবেছিলেন ইরান ব্যাকফুটে চলে যাবে, পিছু হটতে বাধ্য হবে ইরান। কারণ প্রথম দিনেই খামেনিকে মেরে দিয়েছে, ইরান আর এবার কি করবে? হ্যাঁ, কারণ একটা সর্বোচ্চ নেতা যখন একটা দেশের মারা যায়, তারপর তো তাকে শাসন করবে সেই দেশটাকে, তাই সেই নেতা সৈন্য সেনাবাহিনীকে নির্দেশ দেবে, এরকম তো কেউ থাকে না। কিন্তু ইরান আরো ভালোভাবে যুদ্ধে নেমেছে, এবং সেদিন কিন্তু শুধু খামেনির মৃত্যু ঘটেনি, খামেনির সাথে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মারা গেছে, এবং আরো যে প্রধান তারা মারা গেছিলেন এয়ার স্ট্রাইকে। কিন্তু ইরান ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে। ইরান বলছে, আমাদের সুপ্রিম লিডারকে যখন এবার মারা হয়েছে, আমরা আর কারুর কথা শুনবো না, আমরা এবার কিচ্ছু দেখবো না, আমরা এবার প্রায় গোটা বিশ্বকে শেষ করে ছাড়বো। সেই কারণে তারা স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে। This is Sepah Navy.
Iran's Islamic Revolutionary Guard Corps Navy. From now on, all navigating through the Strait of Hormuz is forbidden. No ship in every type is not allowed to pass from the Strait of Hormuz till next notice. This is Sepah Navy, out. স্ট্রেট অফ হরমুজ হরমুজ প্রণালী মাত্র 33 কিলোমিটার চওড়া। সেখান থেকে প্রত্যেক দিনে গড়ে 20 থেকে 25% পৃথিবীর ক্রুড অয়েল সরবরাহ করা হয় এবং এটার উপর নির্ভরশীল চীন 80%, উত্তর কোরিয়া ওই 80% মতোই, এবং ভারত প্রায় 60%। এশিয়ার সমস্ত দেশ এর ওপর নির্ভরশীল, ইউরোপও অনেকটা, এবং তাই গোটা পৃথিবীর অর্থনীতিকে এক প্রকার হেলিয়ে দেওয়া এই আইআরজিসি, ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্পস, এদের লক্ষ্য হরমুজ প্রণালীকে বন্ধ করে দিয়ে। এই মুহূর্তে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে জাহাজই হরমুজ প্রণালী দিয়ে পাস করতে চাইবে আমরা তাকে হিট করব। শুধুমাত্র খুলে রাখা হয়েছে রাশিয়া আর চীনের জন্য, যেহেতু রাশিয়া আর চীন ইরানের পক্ষে কথা বলছে। এখন যে জাহাজই সেখান দিয়ে পাস করতে যাচ্ছে সেখানেই মিসাইল স্ট্রাইক চালাচ্ছে ইরান। পয়েন্ট নাম্বার 3 কি, আমেরিকা নিজের সব থেকে দামি দামি অস্ত্র এই মুহূর্তে যুদ্ধে ব্যবহার করছে, ইরান কিন্তু করছে না। ইরান নিজেদের শাহেদ 136 ড্রোনস, যেগুলোর এক একটার মূল্য কত, $10,000 $20,000 করে, সেই 136 ড্রোনস দিয়ে, আমি একটা উদাহরণ দিচ্ছি, ইউএইতে থার্ড রাডার সিস্টেম উড়িয়ে দিয়েছে। এই থার্ড রাডার সিস্টেমের ক্ষমতা ছিল 5,000 কিলোমিটার রেডিয়াসে নজর রাখা, এবং 5,000 কিলোমিটার রেডিয়াস থেকে কোনো রকমের মিসাইল যদি আসে সেটাকে ডিটেক্ট করে সেখানে মাঝ আকাশে যাতে ধ্বংস করতে পারে। এই থার্ড রাডার সিস্টেমকেই ইউএসের, যেটা সম্মিলিত আরব আমিরশাহিতে আছে, সেটাকে গুঁড়িয়ে দিয়েছে ইরান নিজের ওই শাহিদ 136 ড্রোন দিয়ে। এই 136 ড্রোনসগুলো ইরান ব্যবহার করছে মধ্যপ্রাচ্যে প্রায় সবকটা দেশের ওপর, যেখানে যেখানে মার্কিন সেনার ঘাঁটি আছে, মার্কিন দূতাবাস আছে। মার্কিন দূতাবাসকে অন্তত সেফ জোন বলে মনে করা হতো, কিন্তু এখন দূতাবাসেও হামলা চালাচ্ছে ইরান। এর বিরুদ্ধে আমেরিকা ব্যবহার করছে প্রায় $1 মিলিয়ন মূল্যের প্যাট্রিয়টিক মিসাইলস। সুতরাং ইরানের একটা রণনীতি এইরকম যে শত্রুপক্ষ আগে নিজের দামি অস্ত্রগুলো ব্যবহার করে নিক, আমরা একদম শেষে সেগুলো আমাদের দামি অস্ত্র ব্যবহার করব। কারণ ইরানের কাছে কিন্তু হাইপারসনিক মিসাইল আছে। হাইপারসনিক মিসাইলের গতি হয় শব্দের থেকেও বেশি। ফাতাহ 2 হাইপারসনিক মিসাইল ইরানের। গতকালই ইরান একটা ভিডিও রিলিজ করেছে যে ফাতাহ 2 এর লঞ্চিং। এই মিসাইল কিন্তু এখনো আমরা দেখতে পাইনি ব্যবহার করছে। ইসরায়েলের আয়রন ডোম ডিফেন্স সিস্টেমকে অত্যন্ত পোক্ত ডিফেন্স সিস্টেম হিসাবে মানা হতো এতদিন পর্যন্ত, কারণ গাজা থেকে আসা হাজার হাজার মিসাইলকে আয়রন ডোম ওই মাঝ আকাশেই ধ্বংস করতে পারত। কিন্তু ইরানিয়ান মিসাইলকে ইসরায়েলের এই আয়রন ডোম খুব একটা নষ্ট করতে পারছে না। তো খামেনির মৃত্যুর পরে সবাই ভেবেছিল যে যুদ্ধটা এক প্রকার হবে না, কিন্তু খামেনির মৃত্যুর পরে যুদ্ধ হচ্ছে এবং আস্তে আস্তে সেটা বৃহৎ আকার নিচ্ছে এবারে। এবং যেহেতু ইরান ক্রমশ স্ট্রাইক চালিয়ে যাচ্ছে, আমেরিকা আর ইসরায়েলও তার পাল্টা জবাব দিচ্ছে। আমেরিকা এই মুহূর্তে আসা শেষ আপডেট অনুযায়ী 2খানা করভেটকে ভারত মহাসাগরেই ডুবিয়ে দিয়েছে। হ্যাঁ, ভারত মহাসাগরেই শ্রীলঙ্কার নেভি আবার সেটাকে সাহায্য করছে। ইরানের যে করভেট আছে সেটার থেকে 101 জনকে উদ্ধার করতে চেষ্টা করেছে তারা।
101 জনই খুব সম্ভবত উদ্ধার করতে চেষ্টা করেছে শ্রীলঙ্কার নেভি। সুতরাং কমপ্লেক্স সিচুয়েশন একটুখানি তৈরি হচ্ছে, কারণ কিছু জন আমেরিকার পক্ষে থাকছে, কিছু লোক আবার ইরানের পক্ষে থেকে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বিশ্বযুদ্ধর যে আমরা জানি যে দুটো অক্ষ তৈরি হয়ে গেলেই বিশ্বযুদ্ধ লাগতে পারে, সেরকম দুখানা অক্ষ তৈরি হয়েইছে। কারণ ইরানের পক্ষে আছে সৌদি, রাশিয়া, চীন, নর্থ কোরিয়া আর হেজবুল্লাহ নামক সন্ত্রাস গোষ্ঠী। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে আছে ইসরায়েল এবং অন্যান্য দেশ। ইউকে, জার্মানি, ফ্রান্স অলরেডি জানিয়েই দিয়েছে যে তারা যে কোনো রকম সাহায্য করতে রাজি আছে আমেরিকাকে ইরানের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিতে। ইরান এর মধ্যে আবার আরেকটা জিনিসও করেছে সিপ্রাসে, কিন্তু শাহিদ 136 ড্রোন দিয়েই সেখানকার RAF রয়্যাল এয়ারফোর্সের যে এয়ার ফোর্সের বেস সেটাকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং কতটা একটা কমপ্লেক্স জিনিস তৈরি হচ্ছে সেটা বোঝবার চেষ্টা করুন, যে এরপরে যে যুদ্ধটা বড় আকার নেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যতক্ষণ না ইরান পিছু হটছে। ইরান যদি পিছু হটতে বাধ্য হয়, ইরান অবশ্যই বাধ্য হবে সেটাই মনে হয়। কারণ ইরান যতই ক্ষমতাবান হোক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সম্মিলিত ক্ষমতার থেকে বেশি তো আর নেই আশা করি তাদের কাছে। তাই এটাই হলো গিয়ে, এবার দেখা যাক শেষ পর্যন্ত কালকের এই মিডিল ইস্টের কনফ্লিক্টের সমস্ত রকমের আপডেট নিয়ে আমি আসবার চেষ্টা করব আমার চ্যানেলে। লাস্ট আপডেট যেটা পাওয়া গেছে যে দুটো ভারত মহাসাগরে দুটো ইরানিয়ান করভেটকে, যেগুলো ফিরছিল ইরানের দিকে, সেগুলোকে ডুবিয়ে দিয়েছে US এর সাবমেরিন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন এবং দেখতে থাকুন এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ আদতে বিশ্বযুদ্ধের দিকে যায় কিনা। আজকের মতো এখানেই শেষ করলাম। শুভরাত্রি।